স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জিত হয় আজকে আমরা এটা দেখব। তা আমরা জানি যে স্বল্পকালে যদি ফার্মের ভারসাম্য পৌঁছাতে হয় তাহলে দুইটা শর্তের প্রয়োজন আসে। তাহলে আমরা ভারসাম্যের শর্তটা লিখি। দুইটা শর্ত প্রয়োজন হয়। এক, প্রয়োজনীয় শর্ত আমরা মুখস্থ করে ফেলবো সাথে সাথে। প্রয়োজনীয় শর্ত কি? এমআর ইজ ইকুয়াল টু এমসি। আপনারা জোরে জোরে বলতে পারেন। এখানে এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। এমআর প্রান্তিক আয় আর এমসি হচ্ছে প্রান্তিক ব্যয়। অর্থাৎ প্রথম শর্তটা হচ্ছে আমাদের যে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর কি হবে? সমান হবে। আমরা এটা দেখব পরবর্তীতে চিত্রের মাধ্যমে। দ্বিতীয়টা হচ্ছে পর্যাপ্ত শর্ত, এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথমে যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করতে চাই তাহলে ভারসাম্যের দুইটি শর্ত প্রয়োজন। একটা হচ্ছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমআর ইজ ইকুয়াল টু এমসি, অর্থাৎ প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় হবে। পরবর্তীতে পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ এমআর রেখাকে এমসি রেখার নিচ দিক দিয়ে উপরের দিকে ছেদ করে উঠবে। এটা আমরা লিখে দিতে পারি। অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখাকে নিচ দিক দিয়ে সেট করে, কথাগুলো আমরা খেয়াল করব, সেট করে উপরে উঠবে। এই যে শর্তটা আছে এর সাথে একটা অতিরিক্ত শর্ত যোগ হয়। সেই অতিরিক্ত শর্তের সাপেক্ষে আমরা জানতে পারবো এটা কি স্বাভাবিক মুনাফা না অন্য কোনো ধরনের মুনাফা অর্জিত হয়েছে। অতিরিক্ত শর্ত এটা যদি স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে হয় তাহলে কি হবে? আমি স্বাভাবিক কথাটা লিখে রাখলাম আগেই। স্বাভাবিক মুনাফা যদি আমরা অর্জন করি তাহলে পি ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ গড় ব্যয়। এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট আর পি প্রাইস, অর্থাৎ গড় ব্যয় এবং দাম পরস্পর সমান হবে। এই শর্তটা যখন হবে, এই দুইটা শর্তের সাথে যোগ হবে অতিরিক্ত শর্ত হিসেবে, তখন আমরা স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারবো। এখন আমরা এই যে শর্ত সাপেক্ষগুলো এখানে দেওয়া আছে এর সাপেক্ষে আমরা কি করব? চিত্রের মাধ্যমে দেখব কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। তাহলে আমরা দেখি আমরা এখন এটা চিত্রের মাধ্যমে দেখব। তাহলে লিখি চিত্রের মাধ্যমে প্রকাশ। প্রথমে আমরা একটা লম্ব অক্ষ নিব আর একটা ভূমি অক্ষ নিব। আমরা বরাবরই জানি যে ভূমি অক্ষ বরাবরে থাকে হচ্ছে উৎপাদনের পরিমাণ। কিসের পরিমাণ? উৎপাদনের পরিমাণ। উৎপাদনের অথবা বিক্রয়ের পরিমাণ। উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ লিখবো আমরা। এটাকে সাধারণত কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ। আর এই লম্ব অক্ষে কি থাকে? দাম, পি। আমরা এটা লিখতে পারি, দাম লিখতে পারি, অথবা আয় থাকতে পারে, অথবা এখানে ব্যয় থাকতে পারে। যদি এটাকে সিম্বল দেই তাহলে কি হবে? পি আর সি, প্রাইস রেভিনিউ কস্ট। ক্লিয়ার এতটুকু? তাহলে আর এই যে মূল বিন্দুটা থাকবে এটাকে আমরা শূন্য ধরবো। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু স্বল্পকালে আমরা স্বাভাবিক মুনাফা অর্জন করতেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, তাহলে বুঝতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র কিভাবে অঙ্কন করতে হয়। প্রথমে আমরা খেয়াল রাখবো যে ভূমি অক্ষে তো উৎপাদনের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ থাকবে, দাম আয় ব্যয় থাকবে লম্ব অক্ষে। যদি আমাদেরকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে তাহলে ভূমি অক্ষ বরাবর আমরা একটা রেখা টানবো, সেটা হচ্ছে ফি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু এম আর। অর্থাৎ এই রেখার মধ্যে, এই যে রেখাটা আছে এই রেখার মধ্যে ফি, এ আর, এম আর, দাম, গড় আয়, প্রান্তিক আয় পরস্পর সমান হবে। যদি এখানে একটা নির্দিষ্ট মান নিতে পারি, আমরা মান না নিয়ে আমরা ফি দিয়ে প্রকাশ করলাম। ফি প্রাইস আমরা মান নিলাম না, ফি দিয়ে প্রকাশ করলাম। তো এখন এই যে ভূমি অক্ষ বরাবর যে রেখাটা থাকবে সেই রেখাটা হবে কি? দাম, গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান। এখানে একটা নির্দিষ্ট মান থাকতে পারে। আমরা এখন এ বি সি অথবা পি কিউ আর দিয়ে শিখতেছি। তাহলে এখানে খেয়াল রাখবো যে যখনই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কথা বলবে আমাদেরকে ভূমি অক্ষ বরাবর একটা রেখা টানবো। সেই রেখাটা পি, এ আর এবং এম আর তিনজনের মানই পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে এই যে চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্রের এই যে শর্তগুলো আছে, এখন শর্তগুলো দেখবো কিভাবে এখানে পরিপূর্ণতা পায়। এক নম্বরে বলছে প্রয়োজনীয় শর্ত এমআর ইজ ইকুয়াল টু এমসি। আমরা এই চিত্রের মধ্যে কি এমআর ইজ ইকুয়াল টু এমসি দেখতে পাচ্ছি? নাই। তাহলে আমাদের কিন্তু এমআর আছে, এমআর এখানে আছে কিন্তু এমসিটা নাই। তাহলে প্রান্তিক ব্যয় এখানে নাই, প্রান্তিক আয় আছে। তো প্রথম শর্তটা হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। তাহলে আমি যে কোনো ভাবে এখানে চিত্রে এই যে এমসি রেখাটা অঙ্কন করতে পারি। তো আমরা খেয়াল রাখবো যে এমসি রেখা অঙ্কন করার সময় মাঝামাঝি নেওয়ার জন্য, যাতে চিত্রটা দেখতে সুন্দর হয়। আর এই রেখাটার আকৃতি হবে সবসময় নিচ থেকে এসে, আমরা যে বলছিলাম এখানে এই যে এমসি রেখার ঢাল এমআর রেখাকে নিচ দিক দিয়ে ছেদ করে উপরে উঠবে। তাহলে এই যে এখানে যে কোনো জায়গায় হইতে পারে, এটা আমি ইচ্ছা মতো নিলাম, এই নিলাম, তাহলে এটা এমসি। অর্থাৎ আমি
বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, এই যে নিচ থেকে উপরের দিকে চলে গেছে, এখানে টাচ করছে। এই যে বিন্দুটা টাচ হয়েছে ট্যানজেন্ট পয়েন্ট, এই ট্যানজেন্ট পয়েন্ট হচ্ছে গিয়া পি, এ আর, এম আর এবং এমসি সবাই এখানে সমান। যেহেতু আমাদের প্রথম শর্তে এম আর ইকুয়াল টু এমসি বলছে, তাহলে আমরা শুধুমাত্র এম আর এমসির কথা চিন্তা করব। তাহলে এই দুইটা সমান হয়েছে কোন বিন্দুতে? এই বিন্দুতে। তো এই বিন্দুতে যদি সমান হয় তাহলে এই বরাবর একটা লম্ব আমরা অঙ্কন করে নেব, একটা রেখা টানবো। এই রেখাটা টেনে দিলাম, এখানে নির্দিষ্ট মান হইতে পারে, মনে করেন কিউ। তাহলে এই যে ভারসাম্য হয়েছে এম আর ইকুয়াল টু এমসি, তাহলে এখানে একটা আমরা বিন্দু নিতে পারি, সেই বিন্দুটার নাম ধরলাম, ধরেন ই বিন্দু ধরলাম, ইকুইলিব্রিয়াম। ই দিলে হবে, যে কোনো একটা সিম্বল নিলেই হবে আপনার। তো এতটুকু যে আমরা অঙ্কন করলাম সেটা শুধুমাত্র কি হয়েছে? প্রথম শর্ত পালিত হয়েছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই প্রথম শর্ত পালিত হয় পাশাপাশি কিন্তু পর্যাপ্ত শর্ত, যেটা এমসি রেখার ডাল, এম আর রেখার ডাল, এই যে গ্রেটার দেন যে এমসি রেখা, এটা পালিত হয়ে যায়। দেখেন এই যে এমসি নিচ থেকে উপরের দিকে চলে গেছে, অর্থাৎ এটা এমআর রেখা কিন্তু ভূমি অক্ষ বরাবর সমান্তরাল আছে, এটা কিন্তু আপনার নিচেও আসতেছে না, উপরেও যাচ্ছে না, কিন্তু এমসি রেখা উপরের দিকে যাচ্ছে। যেহেতু এটা উপর অবস্থান করতেছে, আপনারা এইভাবে খেয়াল রাখবেন, এমসি রেখা উপর অবস্থান করার কারণে এমআর রেখা ছোট হয়, অর্থাৎ এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল। আচ্ছা, তাহলে আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম, কিন্তু এই দুইটা শর্তের মাধ্যমে কিন্তু আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা বলতে পারি না। এটার জন্য একটা অতিরিক্ত শর্তের প্রয়োজন হয়, আর এই অতিরিক্ত শর্তটা হলো আমরা লিখলাম এখানে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ পি এবং এসি একটা বিন্দুতে ছেদ করবে যেখানে তারা পরস্পর সমান হবে। তাহলে আপনাকে খেয়াল করতে হবে এই পিটা কোথায় আছে। এখানে চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি পিটা হচ্ছে এই জায়গায় আছে, কিন্তু আপনি যদি আবার পাশাপাশি দেখেন স্যার এখানে তো পি আছে, আমি কিন্তু এই পাশে অর্থাৎ লম্ব অক্ষের দাম, আয়, গড়, ব্যয় এদিকে খেয়াল করবো না, আমি খেয়াল করবো সবসময় কোন পাশে? এই যে ভূমি অক্ষ বরাবর যেই রেখাটা আছে, যে প্রাথমিক যে দামটা নির্দেশ করা হয়েছে, সেই পি এর কথা খেয়াল করবো। তাহলে এখানে হচ্ছে কি এই পি যদি থাকে, তাহলে এই পির বরাবর কি দেওয়া আছে? আপনি দেখেন পি কোন জায়গায় টাচ করছে? এই জায়গায় টাচ করছে। যেহেতু পি এর বরাবর হচ্ছে এসি সমান হবে, তাহলে এখানে এসি টাচ করবে। আর এসির নিয়মটা হচ্ছে এমসি রেখার নিচ থেকে যেমন উপরে চলে যায়, আর এসি রেখা হচ্ছে আপনার উপর থেকে এসে টানজেন্ট করে আবার উপরের দিকে চলে যাবে। তাহলে যে এখানে আসেন, এই যে এখানে টাচ করলো, এই টাচ করে আবার উপরের দিকে চলে যাবে, তাহলে এটা হচ্ছে এসি। এবং বরাবর খেয়াল রাখবেন যে এসিটা অবশ্যই এমসি রেখার নিচে হবে, এসি কিন্তু উপরে যাবে না। আচ্ছা, এই যে রেখাটা এখন ট্রানজিট হয়েছে এখানে, এখানে এবার খেয়াল করেন প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত এবং অতিরিক্ত শর্ত, যে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে বললাম, এটা কিন্তু পালিত হয়েছে। তিনটা শর্ত এখানে এই বিন্দুতে অর্থাৎ ই বিন্দুতে পালিত হয়েছে, যার কারণে আমরা বলতে পারবো এটা স্বাভাবিক মুনাফা। যেহেতু আমি বলছি যে স্বাভাবিক মুনাফা কি, যে পি ইজ ইকুয়াল টু যেখানে এসি হবে, আর এই শর্তের আগে অবশ্যই এই দুইটা শর্ত পালন করতে হবে। যেহেতু প্রথম শর্ত আমরা যদি আবারও খেয়াল করে একটু সামারি বলি, যে প্রথম শর্ত কি ছিল? এম আর ইজ ইকুয়াল টু এমসি। দেখেন এম আর ইজ ইকুয়াল টু এমসি, এই জায়গায় টাচ করছে, তাহলে ভারসাম্য হয়েছে। দ্বিতীয় শর্ত ছিল এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক দিয়ে ছেদ করে উপরে উঠবে। তাহলে এই যে এমসি রেখা নিচ থেকে উপরের দিকে গিয়ে উপরে চলে গেছে, এই যে এমআর রেখাকে টাচ করছে। আবার তৃতীয় শর্ত যেটা অতিরিক্ত শর্ত, সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা পি ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ পি এবং এসি, যেহেতু এসি নাই আমাকে এসি অঙ্কন করতে হয়েছে, যে উপর থেকে এসে যে বিন্দুতে উৎপাদনের পরিমাণ ছিল সেখানে টাচ করে আবার উপরের দিকে চলে যাবে। তাহলে এই বিন্দুতে আমাদের তিনটা শর্ত পালিত হয়েছে, এই কারণে এটা হবে স্বাভাবিক মুনাফা। এখন এটা আমরা গাণিতিক ভাবে দেখতে পারি। আমরা যদি গাণিতিক বিশ্লেষণে যাই, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, যে মান যেগুলো আমি নিব সেগুলো আমাকে কোথা থেকে নিতে হবে। যদি উদ্দীপক দেওয়া থাকে সাধারণত আমরা উদ্দীপক হতে প্রাপ্ত বলি, আর যদি আমরা চিত্র থেকে নেই তাহলে বলবো চিত্র হতে প্রাপ্ত। তাহলে আমি এখানে লিখি চিত্র হতে প্রাপ্ত। প্রথমে খেয়াল করবেন বাজারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাকে প্রথমে দাম নিতে হবে, দাম এবং উৎপাদনের পরিমাণ। আমরা জানি সাধারণত কোনো একটা দ্রব্য যদি আমরা উৎপাদন করি সেটা বিক্রয়ের জন্য করি, বিক্রয় করলে অবশ্যই তার একটা নিজস্ব দাম আছে। তাহলে প্রথমে আমি দাম নির্ধারণ করব আমাদের সুবিধার্থে। আপনি আগে পরে যেটাই লেখেন, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা নিচ্ছি প্রথমে দাম নিব। তাহলে উদ্দীপক হতে দাম, দামকে সবসময় পি দিয়ে প্রকাশ করবেন, এখানে আর অন্য কোনো সিম্বল ইউজ করবেন না। এরপরে ফাঁকা রাখলাম, পরবর্তীতে আমি দেখাচ্ছি দাম, পরে উৎপাদনের পরিমাণ লিখবো, উৎপাদনের পরিমাণকে আমরা প্রকাশ করব কিউ দিয়ে। এরপরে লিখবো গড় ব্যয়, গড় ব্যয়কে প্রকাশ করি এভারেজ কস্ট। এই তিনটা আগে লিখবেন, তাহলে আপনার কখন ঝামেলা হবে না। তো দাম, দাম এখানে কোনটা? আমরা বলছি পি কে নির্ধারণ করব। তাহলে এখানে আমি বলছি যে বাম পাশে আসা যাবে না, আসতে হবে এই ভূমি অক্ষ যে রেখাটা আছে সেই রেখার মধ্যে। তাহলে এখানে পি দেওয়া আছে, এই বরাবর যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নির্দিষ্ট দাম। তাহলে এখানে কি দেওয়া আছে বলেন, কি দেওয়া আছে এখানে? আরেকটু জোরে বলেন, পি। তাহলে এই পি বরাবর যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? পি দেওয়া আছে। তা আমরা পি লিখবো, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, শুধু পি লিখবো না,
কারণ যখন এরকম এ বি সি ডি বা কিউ যে কোনো একটা আলফাবেট দিয়ে এখানে নির্ধারণ করে দাম আয় ব্যয়, তখন আমরা একবারে উ থেকে সম্পূর্ণটা লিখবো। যেমন এই পি বরাবর কি দেওয়া আছে, পি দেওয়া আছে, তাহলে এটার মূল বিন্দুতে কি ছিল, ও, তাহলে উ থেকে সম্পূর্ণটা লিখবো, তাহলে এটা লিখতে হবে ও পি। তারপর যেহেতু এটা টাকায় প্রকাশ করি, টাকা লিখলাম। ক্লিয়ার এখন এতটুকু? পরবর্তীতে আসেন আমাদের উৎপাদনের পরিমাণ। তাহলে উৎপাদনের পরিমাণ নিচের দিকে, তাহলে উৎপাদনের পরিমাণ কোন দেওয়া আছে, ধরেন এখানে আবার কি লিখতে পারি, Q1 লিখতে পারি, এখানে Q2 লিখতে পারি, এই যে বা নির্দিষ্ট কোনো মান থাকতে পারে। আমরা কোনটা নিব? সবসময় টানজেন্ট পয়েন্টে যেটা থাকবে, এই লম্ব অক্ষ বরাবর যে একটা রেখা থাকবে, এই রেখাটার বিপরীতে যে মানটা থাকবে সেটা। তাহলে এখানে Q দেওয়া আছে, তাহলে আমরা কি নিব, Q। এই যে Q লিখলাম, আমি তো আবারও বলতেছি Q নিলাম, আবার বলতেছি যে এখানে কি, যখন এবিসিডি থাকবে তখন উ থেকে কিউ পর্যন্ত নিব, ও কিউ। আর উৎপাদনের পরিমাণ সবসময় এককে লিখবেন। একক মানে কি, হয়তো বা কেজিতে থাকতে পারে, টনে থাকতে পারে, লিটারে থাকতে পারে, বিষয়টা এরকম। এই জন্য আমরা একক ব্যবহার করবো, যে একক হবে সেটা লিখবে, না হলে শুধু আমরা শুধু একক লিখবো। এরপরে গড় ব্যয় থাকবেই, তাহলে গড় ব্যয় লিখতে হবে এসি। এসি কোনটা, এই যে দেখেন এসি যেই বিন্দুতে টাচ করছে, তাহলে এসি টাচ করছে কোথায়, এখানে, তাহলে এই বরাবর কি দেওয়া আছে, ফি, তাহলে ও থেকে ফি, তাহলে ও ফি। এটাও যেহেতু দামে প্রকাশ করা হয়, তাহলে এটা টাকা লিখলাম। এখন আমরা মান পেয়ে গেছি, আমাদেরকে তো স্বাভাবিক মুনাফা বের করতে হবে, তাহলে মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টিসি, অর্থাৎ টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এটাকে যদি আমরা লিখি, তাহলে বিষয়টা যে স্বাভাবিক মুনাফার সূত্রটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের আনতে হবে। তো এই সূত্রটা আনতে গেলে আমাদের টি আর টিসি বের করতে হবে। তাহলে টি আর আগে বের করে নেব, টিসি বের করে নেব, তারপর আমরা পায়ের মান বের করব। এবার খেয়াল করেন, তাহলে আমরা যদি টি আর লিখি, টি আর কে মোট আয় বলে, তাহলে মোট আয় টি আর ইজ ইকুয়াল টু ফি ইন্টু কিউ। এখন ফি কি, আমি আবারও বলি যে দাম এবং উৎপাদনের পরিমাণ থাকবে। আমরা সাধারণত কোনো একটা দ্রব্য যদি উৎপাদন করি, সেই উৎপাদিত দ্রব্যটা বিক্রয় করি, এর বিপরীতে একটা দাম থাকে। এই কারণে দাম দ্বারা যদি উৎপাদনের পরিমাণকে গুণ করা হয়, তাহলে কত টাকা বিক্রয় করলাম বা উৎপাদনে করলাম, সেই অংশটা কিন্তু পাবো। তাহলে আমরা পি এবং কিউ দ্বারা গুণ করলে উৎপাদনের যে মোট আয়টা আছে সেটা পাওয়া যাবে। তাহলে মোট আয় বের করতে গেলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে দাম এবং উৎপাদনের পরিমাণ। তাহলে দাম ফি এবং উৎপাদনের পরিমাণ কিউ, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। বাংলায় লেখার দরকার নাই, দাম উৎপাদন লেখার দরকার নাই, অতিরিক্ত লেখার দরকার নাই। তাহলে আমরা কি করব, ফি এর মান বসাবো। এখন ফি এর মান কত, ফি এখানে কোথায় ছিল, এই যে দাম ফি, এই যে দামটা হচ্ছে ফি, ফি ইজ ইকুয়াল টু ও ফি। তাহলে যে ও ফি ইন্টু কিউ, কিউর মান কত ছিল, ও কিউ। এখন যদি আমি এটা গুণ করি, তাহলে কি হয়, ওপির ওপি হবে। এখন আমার একটা জিনিস খেয়াল করবো, গুণ করার আগে এই কিউটা ঠিকই লিখবো, ওটা লিখবো না। আমরা যখনই এরকম থাকবে, তখন আমরা কি করব, ওপিটা ঠিকই থাকবে, অর্থাৎ লম্বক্ষ যে দামটা ছিল দামটা ঠিকই থাকবে, কিন্তু উৎপাদনের পরিমাণ সম্পূর্ণ বের করার জন্য এই কিউটা আগে লিখবো। এখন কিউর সাথে যে ও আছে, এর বিপরীতে আমাকে খেয়াল করতে হবে দাম বরাবর আমি উঠবো। এই যে দাম বরাবর উঠলাম, তাহলে ওপি পরিমাণ, এই যে ও থেকে ফি পরিমাণ, তাহলে যে ওপি পরিমাণ এখানে কিউর উপরে যেটা দেওয়া থাকবে, তাহলে কিউর উপরে কি দেওয়া আছে এখানে, ই। তাহলে এই ইটা আমরা যোগ করব। তাহলে এখানে এটা যদি গুণ করি, ও পি ই কিউ। আবার এখন মোট ব্যয় যদি বের করি, তাহলে টিসি সমান হচ্ছে এসি ইন্টু কিউ, অর্থাৎ আপনার উৎপাদন করতে কি পরিমাণ খরচ হয়েছে, যে পরিমাণ খরচ হবে সেটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত ব্যয় হয়েছে, মোট ব্যয়টা পাওয়া যায়। তাহলে এসির মান এখানে দেখেন, এসির মান কি আছে, ওপি আছে। তাহলে ও পি ইন্টু কিউর মান কি দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে এখানে ও কিউ, এটা গুড, ও কিউ। এখন আবার সে আগের মতো ওপি রাখবো। এখন এই উটা বাদ দিতে হবে, তাহলে কিউ থাকবে। এই কিউর জন্য আমি কি লিখবো, তার মানে এখানে দাম বরাবর কি আছে, ও পি, তাহলে ও পি বরাবর যাবো, ওই যে ও থেকে পি পর্যন্ত বরাবর গেছি, তাহলে পাশে কিউ আছে, কিউর উপরে কি দেওয়া আছে, ই দেওয়া আছে, তাহলে আমি ই লিখবো। তাহলে এটা যদি গুণ করি, ও পি ই কিউ, এতটুকু চলে আসলো। এখন আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করবো। আমরা বলছি মুনাফার পরিমাণের সূত্র হচ্ছে এটা, তাহলে আপনি লিখতে পারেন এখন মুনাফার পরিমাণ, মুনাফার পরিমাণ, মুনাফার পরিমাণ কি, ফাই ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। এই যে আমরা এটা দিয়ে এখন কি করবো, টি আর এর মান বসাবো। টি আর এর মান কি, ও পি ই কিউ, তাহলে ও পি ই কিউ মাইনাস টিসির মান কত, ও পি ই কিউ, ও পি ই কিউ। এখন আমরা বিয়োগ করব, ও মিলে বাদ, পি পি মিলে বাদ, ই মিলছে বাদ, কিউ কিউ মিলছে বাদ, তাহলে বাদ গেলে কি থাকে, জিরো বা শূন্য। এই যে শূন্য,
তাহলে এখন ফাই মানে মুনাফার পরিমাণ তাহলে কত হলো? শূন্য হলো। যদি শূন্য আসে তাহলে আপনি লিখবেন অতএব নির্ণয় মুনাফার পরিমাণ, নির্ণয় মুনাফার কত? শূন্য। শূন্য সময় আপনি কি শূন্য কথাটা লিখে দিবেন, বাংলায় লিখে দিবেন শূন্য, শূন্য লিখে ব্রেকেটে শূন্যটা দিয়ে দিবেন শূন্য। তাহলে কি হলো? এটা টাকায় প্রকাশ করা হয় এত টাকা। এখন বলতে পারেন যেটা কোন ধরনের মুনাফা, যেহেতু মান আসছে শূন্য তাহলে আমাকে অবশ্যই বলতে হবে এটা কোন ধরনের মুনাফা? স্বাভাবিক মুনাফা, কারণ আয় এবং ব্যয় পরস্পর সমান। তাহলে লিখতে পারেন সুতরাং স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। আমরা কি এটা স্পষ্ট বুঝতে পারলাম সবাই?